বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের জালিয়াতি নিয়ে এবং আগামীকালকের অনুষ্ঠিতব্য একটি নাটকের সরকারি তামাশা নিয়ে। আপনারা যারা আমার অনুষ্ঠান, আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখেন বা রেগুলার বেসিসে দেখেন, তারা হয়তো মনে করতে পারেন যে আমি কিছুদিন আগে বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে ফলাও করে প্রচার করা, বিশেষ করে ডেইলি স্টারকে আমি কোট করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জুলাইয়ে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তখন তিনি হাসপাতালের কর্তব্যরত ডাক্তারকে এবং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনকে একটি নির্দেশনা দিয়েছিলেন। সেখানে বলেছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। তো এইটাকে তখন এই কত 15-20 দিন আগে হয়তো হবে, এটাকে খুব ফলাও করে প্রচার করলো। এটা নেগেটিভ সেন্সে, আসলে এটা নেগেটিভ হয় না, যে বুঝাতে চাইলেও প্রধানমন্ত্রী এই কথা বলে বুঝাতে চেয়েছেন যে ট্রিটমেন্টও দিবা না, চিকিৎসাও করবা না, রিলিজও করবা না। তো তখন আমি এটাকে, যেহেতু এটা নিয়ে আর কাউকে কোনো কথা বলেনি, আর কেউ কিছু বললে আমাদের দলের থেকে বা কোনো জায়গার থেকে যদি একটা কথার সত্যিকারের রিপ্লাই দেওয়া হয়, ব্যাখ্যা দেওয়া হয়, আমি আর ওটা নিয়ে কথা বলি না। একজনে বললেই হলো যেখান থেকে, যেহেতু কেউ কোনো কথা বলেনি তাই আমি বিষয়টাকে সামনে এনেছি। তখন আমি বলেছি নো ট্রিটমেন্ট, নো রিলিজ মানে হচ্ছে ট্রিটমেন্ট সমাপ্ত না করে রোগীকে হাসপাতাল ত্যাগ করতে দেওয়া হবে না। এইটা হলো তার ব্যাখ্যা। মূলত ওনার এই সেন্সেই বলেছেন এবং অর্থ এবং তাই দাঁড়ায়। তখন আমি বলেছিলাম আজকে যারা এটা নিয়ে মস্করা করতেছে, এটা হাইলাইট করতেছে, তারা তো সবাই শিক্ষিত লোক। এটা এমন কোনো কঠিন ইংরেজি নেই, এটা বোঝার জন্য বিশেষ মানে ইংরেজি বোদ্ধা বা অনেক বই পুস্তক ঘাটতে হবে। তখন আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী নো ট্রিটমেন্ট, নো রিলিজ না বলে যদি উনি বলতেন নো রিলিজ, নো ট্রিটমেন্ট, তাইলে ওনারা যেটা মিন করতে চাচ্ছে, যেটা বুঝাতে চাচ্ছে, সেটা হতো নো রিলিজ, নো ট্রিটমেন্ট মানে হচ্ছে যে তাকে ছাড়াও যাবে না, তাকে চিকিৎসাও দেওয়া যাবে না। একটা অমানবিক সিদ্ধান্ত বা নির্দেশনা। দেখেন, আজকে এই তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে একজন সাক্ষী ধরে এনে তাকে দিয়ে বলিয়েছে প্রধানমন্ত্রী নাকি নো রিলিজ, নো ট্রিটমেন্ট, মানে ওটা জাস্ট উল্টিয়ে দিল। এখন আজকে ওই ডেইলি স্টার সহ, প্রথম আলো সহ সব পত্রপত্রিকায় ওইটাকে ঢাকার জন্য নো রিলিজ, নো ট্রিটমেন্ট ছাপানো হইল। একটা মানুষ, একটা সরকার, মানে সরকার তো না, এই লোকগুলির মানসিক স্খলন কোন পর্যায়ে নামলে এই ধরনের চিন্তা করে। বিষয়টা আপনারা যারা আগে শুনেছেন আমার মুখ থেকে, আশা করি আজকেও তারা মিডিয়াতে দেখেছেন, সেই জন্য আমি জিনিসটাকে সামনে তুললাম। আর যেই কোর্টে যেই সাক্ষী দেওয়া হয়, এগুলি নিয়ে কেউ আমরা চিন্তা করি? আওয়ামী লীগের কোন সচেতন কর্মী, সমর্থক এইসব মামলা মোকদ্দমা না চিন্তা করে? প্রধানমন্ত্রী তো দূরের কথা, প্রধানমন্ত্রী এগুলি হাসে শুনলে যে আরো কয়েকটা দেখ।
রেকর্ড তো অলরেডি হয়ে গেছে, পৃথিবীতে রেকর্ড হয়ে গেছে যে কোনো প্রধানমন্ত্রীর নামে 351টা মামলা আর 14টা হত্যা মামলা হতে পারে। তো যাই হোক, এরা এইসব কোর্টে কি করবে না করবে, কে সাক্ষী দিল কে সাক্ষী দিল না, কে রাজ সাক্ষী দিল, কে ফাঁসির রায় দিল, কার ফাঁসির রায় দিল, ইট ডাজ নট ম্যাটার এট অল। আমি আজকে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি প্রধান বিচারপতিকে মেনশন করে, যে প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করার পরে রাষ্ট্রীয় এবং নৈতিক দায়িত্ব কতটুকু পালন করেছেন, এটার জবাবদিহি তাকে করতে হবে একদিন। দেশে আজকে বিচারপতিদের হাতে হাত পড়া শুরু হয়েছে, এটা চলতে থাকবে। অতএব এই সমস্ত ক্যাঙ্গারু কোর্ট মামলা মকদ্দমার পিছনে যারা আছেন, তারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কি ফাঁসি দিলেন, নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, নাকি বেকসুর খালাস দিলেন, কাকে রাজ সাক্ষী করলেন, কাকে কি করলেন, এগুলি সব ওই ডাস্টবিন, শফিকের ডাস্টবিনে চলে যাবে। এগুলি সব গার্বেজ। উল্টো যারা এই কুকর্মের সাথে জড়িত আছে, যেই পর্যায়েই হোক, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এদেশের জনগণই দাবি তুলবে এই ধরনের দূষিত লোকদের, এই সময় অপরাধীদেরকে, এই কুকর্মকারীদের বললে হবে না ইনুস আমাকে হুকুম দিয়েছিল, আমি করেছি, আমার তো চাকরি, তাতে কিচ্ছু যায় আসে না। তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুই কাঠগড়ায়, একটা জনগণের, সেখান থেকে যদি যানজীবন নিয়ে উচ্চায় যেতে পারে, তারপর হলো আইনের, দেশের প্রচলিত আইনের। আপনারা নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত কালকে একটা নাটক দেখার জন্য। নাটকের নাট্যকার এবং গীতিকার নিজেই কালকে বিকেল 5টায় নাকি নিজেই সঙ্গীত পরিবেশন করবেন। তার নাম হলো ডেভিল ইনুস। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আইয়ুব খানের পরে যে একটা সরকারিভাবে একটা অনুষ্ঠান করতে গিয়ে মন্ত্রণালয়ের আয়োজনে, যেমন সাংস্কৃতিক মন্ত্রণালয় কালকে প্রোগ্রাম আয়োজন করবেন, মন্ত্রণালয়ের আয়োজনে দেশের বিচারালয়, দেশের ব্যাংক বিমা এবং সবচেয়ে প্রধান শিল্প গার্মেন্টস শিল্পকে বন্ধ করে দেওয়া। শুধু বন্ধ করছে, কেন বন্ধ করছে? এদেরকে এই সমাবেশে উপস্থিত করার জন্য সরকারিভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ব্যাংক বিমাকে, প্রত্যেকে যেন ব্যানার নিয়ে, স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়। গার্মেন্টসের ছুটি ঘোষণা করা। কি কারণে গার্মেন্টস ছুটি থাকবে? আমাদের এখানে হরতালেও গার্মেন্টস বন্ধ থাকে না, শুক্রবারেও গার্মেন্টস সাধারণত বন্ধ থাকে না। যাদের ইমার্জেন্সি কাজ থাকে তারা শুক্রবারেও কাজ করে। অনেক সময় ঈদের দিন সকালবেলা গার্মেন্টস ছুটি দেয়, এরকম ঘটনাও আছে। এরকম একটা টু বিজি সেক্টরকে বন্ধ করে দিয়ে, সরকারি আদেশে বন্ধ করে দিয়ে, তাদেরকে এই নাটক দেখার জন্য ধরে নিয়ে আসা, হাজার হাজার বাস, লঞ্চ, ট্রেন
ঘোষিতভাবে হইল 8 জোড়া, মানে 16টা, আর অঘোষিতভাবে সমস্ত ট্রেনকে বলে দেওয়া হয়েছে লোক নিয়ে আসার জন্য। তো এই শোডাউন কেন? এত কিছুর পরেও আমি জানি না কতটুকু লোক হবে, কি হবে, আবার লোক হলেই কি, কাকে দেখাচ্ছে? ওই বিদেশি প্রভুদেরকে, যে দেখো আমি একটা ঘোষণাপত্র কি এটা কি করে, এটাকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব রাষ্ট্রের, সেখানে মানুষ কত খুশি হয়ে, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে উপস্থিত হয়েছে, লাখ লাখ মানুষ হয়েছে, তার প্রভুদেরকে দেখানোর জন্য। এতে লাভটা কি হবে? প্রভুরা বলে দিয়েছে, তোমার খারাপের সাথে আমরা নাই, তোমার ভালোর সাথে আমরা নাই। তুমি যেহেতু আমাদের কথায় তোমার দেশের গোলামি চুক্তি করছো আমাদের সাথে, এখন তোমার দেশের লোক যদি তোমাকে উষ্টা দিয়ে লাঠি দিয়ে সরাইয়া দেয়, আমরা যে বলতে যাব না তাকে ধরে রাখো। অন্য কোনো সরকার হলে আমরা অনেক আগেই স্যাংশন দিয়ে অনেক কিছু উড়াই দিতাম। যেহেতু তুমি আমাদের কথা মতো চলতেছো, কাজ করতেছো, সো তোমাকে আমরা সেই সুযোগটা দিলাম, আমরা কেন। এখন দেশের মানুষ বা কেউ যদি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেটা তাদের ব্যাপার, আমরা কিছু করব না। তো এই যে কালকে ঘোষণা হোক কি বলে, তারপরে সেটা নিয়ে কালকে কথা বলবো। কিন্তু আজকে কথা হচ্ছে যে এই কাহিনীগুলি করতেছে কি জন্য করতেছে? একটা ঘোষণাপত্র দিবে, এই ঘোষণাপত্র ঘোষণাই থেকে যাবে। এরকম বহু সময় বহু লোক বহু ঘোষণা দিয়েছে। জিয়া 19 দফা দিছে, এরশাদ 18 দফা দিছে, আর ইউনূস 26 দফা দিবে সম্ভবত। তো এগুলো ধোয়ার মতো একটা সময় আকাশে উড়ে যাবে। বিএনপি তো এখন কৌশল বিএনপির যে যা বলবে আমরা তাতেই রাজি, যা বলবে তাতেই রাজি। তাতে করে কি হলো, আপাতত কারোর সাথে বিরোধ হলো না। আর যদি কোনো না কোনো মানে পন্থায় একটা সাজানো গোছানো নির্বাচন, আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন করাইতে পারি এই তাল মিলিয়ে, তাইলে আজকের ঘোষণাপত্র আর যত রকমের কি বলে প্রজ্ঞাপন যা হয়েছে, যেগুলো ওদের সুযোগ সুবিধা মতো হবে না, কিছু ডাস্টবিনে ফেলবে শফিকের, আর বৃহৎ অংশ ফেলবে বুড়িগঙ্গায়। তো বিএনপিকে আজকে দাওয়াতও করে নাই কালকার অনুষ্ঠানে, এখন পর্যন্ত করে নাই, পরে করে রাত্রেও গভীর রাতে, আর তো আবার গভীর রাতে অনেক সিদ্ধান্ত নেয়। তো গভীর রাতে হয়তো করতেও পারে, সেটা তাদের ব্যাপার। এখন পর্যন্ত বিএনপিকে দাওয়াত করে নাই। তো দেখলাম সালাউদ্দিন খুব আফসোসের সাথে বলতেছে আমাদেরকে এখনো দাওয়াত করেনি, আর আমরা তো জুলাই সনদে ঘোষণাপত্র আমরা স্বাক্ষর দেওয়ার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি, যে কোনো সময় স্বাক্ষর করব। এত কিছু বলতেছে, এখন পর্যন্ত দাওয়াত করেনি। তো বিএনপি জানে যে বিএনপিকে তারা কোনো স্পেস দিবে না। ওই যে বিএনপির আগেই বারবার বলেছি আমি, ওদের একটাই নীতি, যে সরকার চলে গেলে, ইউনূস চলে গেলে তারা চাপের মুখে পড়বে, তারা অনেক সমস্যায় পড়বে, তাদের এখন যা আয় ইনকাম আছে, আয় রোজগার আছে, এগুলো সব শেষ হয়ে যাবে, আবার তারা গর্তের মধ্যে পড়ে যাবে। তার চেয়ে বেলা একটু বিরোধিতা, হালকা একটু কথা বলি, আর আমাদের সুযোগ সুবিধা যা আছে তা আমরা পাই। এই তো বিএনপি। কারণ স্বাভাবিকভাবে নির্বাচন হলে বিএনপিটা এই দেশে ক্ষমতায় আসা বা নির্বাচনে বিজয়ী হওয়া, অন্তত আওয়ামী লীগের সাথে কোনো সম্ভাবনা নাই। তো বিএনপি ছাড়া করবেই বা কি বেচারারা? ওদের ধান্দা হলো পয়সা কামানো, পয়সা কামাইতেছে, আর নিজেদের আরামায়েশে থাকতেছে। এর চেয়ে ভালো পন্থার কি আছে? তাই করতেছে। তো বিএনপি যাই করুক,
আর ডাক্তার শফিক, রাজাকাররা, ওরা যাই করুক, কাজ যা হওয়ার হয়ে গেছে। আমি কিন্তু সবসময় আমার আলোচনা শেষ করার আগে আমি এই কথাটা বলি, যাতে যারা আমাকে সবসময় শুনেন তারা যেন এটা না ভাবেন যে আমি কেন এই কথাটা আজকে বললাম না যে বিদায়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। এখন কখন বাসে হুইসাল দেবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন, আর তাকে যারা সহযোগিতা করতেছে দেশে বিদেশে তারা সেটা ঠিক সঠিক সময়ে, একটা কথা আছে না, ঠিক সময়ে যদি ঠিক কাজটি না হয় সেই কাজটি আসলে সম্পন্ন হয় না। তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসবে, ডাক আসবে এবং এরা চলে যাবে, উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশ আমরা ঠিকই রক্ষা করব, সেটা যেই পন্থাই হোক। আরেকটি কথা বলে শেষ করি। আপনারা হয়তো কালকে একটা বাণী দেখবেন রাষ্ট্রপতির কাছ থেকে। বাণীটা পরে হয়তো অনেকে ভাববেন কয়েকদিন আগে আমি রাষ্ট্রপতিকে নিয়ে বেশ কথা বলছি, এরকম একটা কথা, বাণী বা এরকম একটা বিবৃতি, এরকম একটা বক্তব্য রাষ্ট্রপতি দিতে পারলো। দেখেন, সরকারিভাবে বা পত্রপত্রিকায়, মিডিয়ায় এখন যে সমস্ত রাষ্ট্রপতির বরাতে যা বলা হচ্ছে এগুলি বেসিক্যালি রাষ্ট্রপতির বক্তব্য না, রাষ্ট্রপতির নিজের বক্তব্য না। এগুলি তৈরি হয় আইন মন্ত্রণালয়, আসিফ নজরুলের মন্ত্রণালয়ে। আসিফ নজরুলরা কয়েকজন আছে, এগুলি বসে যা খুশি তা রাষ্ট্রপতির নামে বলে দিবে, ওইটাই রাষ্ট্রপতির কথা, কিছু করার নাই। দেখেন না, সেনাপ্রধান তার নিজের চাকরি বাঁচানোর জন্য সে দেশটা উল্টাই দিতে পারবে, কিন্তু দেশের স্বার্থে সে কিছু করতে পারবে না। ওই চাকরি বাঁচলো, তার সাথে আর সক্ষতা থাকলো। এই ইনু যত গোপালগঞ্জ নিয়ে কত কথা বললো, কত নিকৃষ্ট পর্যায়ে তারা নিজেদেরকে নিয়ে গেল। একটা সুসজ্জিত জনপ্রিয় প্রতিষ্ঠানকে তারা কিভাবে পদদলিত করলো, নিজেরা নিজের প্রতিষ্ঠানকে নিজেরা শেষ করে দিল। তো এটা হলো সাময়িক ভাবে টিকে থাকার জন্য একটা কৌশলের অংশ। আর রাষ্ট্রপতির ব্যাপারটা হলো তার কিছু বলার নাই, তার যে কোনো বক্তৃতা যে কোনো জায়গায় একটা রেগুলার গভর্নমেন্ট থাকলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেভাবে আসবে আইন মন্ত্রণালয় হয়ে, সেইভাবেই তাকে সেটা বলতে হবে। এটাই কনস্টিটিউশনাল প্রসেস বা রুলস। তো সেই ক্ষেত্রে এখন তো রাষ্ট্রপতির কাছে পাঠানোও লাগে না। আর রাষ্ট্রপতি যে বলবে না এটা আমার বক্তব্য না, সেটার কোনো সুযোগ নেই। উনি ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, ফোন আছে, সবই আছে, কিন্তু তারও একটা সতর্কতা আছে যে কি করবে। এটা আমরা যে ভিডিও করি বা কোনো সবই তার কাছে যায়, আমি দেখি তো সবই সে পড়ে বা মাঝে মাঝে টুকটাক রিয়াক্ট করে। তো এখন কথা হচ্ছে সেটা হলো অত্যন্ত ব্যক্তিগত পর্যায়ে হয়তো উনি এই কমিউনিকেশন টুকটাক করে, আনঅফিসিয়াল বা ব্যক্তিগত কোনো রাজনৈতিক কোনো বিষয় উনি কারোর সাথে আলোচনা করে না, করবেনও না। যতক্ষণ পর্যন্ত তার করা উচিত না ততক্ষণ পর্যন্ত তিনি করবেন না, ততক্ষণ পর্যন্ত কিছু বলবেনও না। আপনারা শুধু অপেক্ষা করেন। আমি বলে রাখলাম, নাটক, সিনেমা যাই হোক দেখেন, উপভোগ করেন, সময় মতো যা আছে অন্তত একটা বৈঠা নিয়ে নেমে যাবেন। আসতেছে সময়, খুব বেশি সময় নেই। সব রকমের ওষুধ আছে, হোমিওপ্যাথিক আছে, অ্যালোপ্যাথিক আছে, তারপরে ওপেন হার্ট সার্জারিও আছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।